আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 শিক্ষার্থীরা, তোমরা যারা 26 সাথে সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তো তোমাদের জন্য এই ক্লাসটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ এই ক্লাসে আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে বিগত 25-26 সেশনে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে তার সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাই দিব এবং প্রত্যেকটা টাইপ আসলে কিভাবে সলভ করতে হবে এটা যদি তুমি জেনে থাকো, দেখবা যে এই টাইপগুলো থেকে কেমন প্রশ্ন আসে বা ভেক্টর চ্যাপ্টার থেকে আসলে কেমন প্রশ্ন আসে এটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা। যেহেতু এই বছর ভর্তি পরীক্ষার গ্যাপটা খুব কম, তার মানে আগে থেকে তোমাকে কম্বাইন্ডলি প্রিপারেশন নিতে হবে। তো ওভারঅল চলো প্রিপারেশনটা কিভাবে নেব, ভেক্টর চ্যাপ্টার থেকে আসলে কেমন টাইপের প্রশ্ন আসে তার একটা সম্পূর্ণ ধারণা একটা পেয়ে যাবা এই ক্লাস থেকে, ঠিক আছে? আর ক্লাসের লেকচার শিটটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই পরবর্তী ক্লাসের আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তাছাড়া কিন্তু নেক্সট যে অধ্যায়গুলো থাকবে সেগুলোর আপডেট তুমি পাবা না। ওকে, তো চলো কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমেই আসবো, দেখো প্রথম আমাদের টাইপটা হচ্ছে অবস্থান ভেক্টর, একক ভেক্টর। তো এই টাইপ থেকে জাহাঙ্গীরনগর বিষয়ের 25-26 সেশনে একটা প্রশ্ন আসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বিন্দু দুইটার সংযোগকারী ভেক্টর। তো সংযোগকারী ভেক্টর মানে এখানে তোমাকে অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর বের করতে বলছে। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কি বের করব? দূরত্ব বোঝালে সরণ ভেক্টরটা বের করব। যদি দেখো তোমাদের এরকম ভাবে স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, এখানে z1, ঠিক আছে, z1 এভাবে তোমাকে স্থানাঙ্ক দেওয়া আছে। দেন আমাদের এখানে দেওয়া থাকবে কত? x2 y2, তারপর হচ্ছে z2। তো দেখো সরণ ভেক্টর, সরণ ভেক্টরের সময় আমরা কি জানি? সরণ ভেক্টর মানে হচ্ছে তোমাদের দেখো শেষ বিন্দু শেষ মাইনাস হচ্ছে আদি, শেষ মাইনাস আদি, ঠিক আছে? তো আমরা x অক্ষ বরাবর দেখবো কতটুকু যাচ্ছে, y অক্ষ বরাবর দেখবো কতটুকু যাচ্ছে, z অক্ষ বরাবর কতটুকু যাচ্ছে। এবং তোমরা জানো x y z এই বরাবরগুলোতে আমাদের নির্দিষ্ট একক ভেক্টর আছে। x অক্ষ বরাবর i, y অক্ষ বরাবর j এবং z অক্ষ বরাবর k। তো এটা আমরা বের করব। দেখো তাহলে এটা সমীকরণটা এরকম ভাবে যদি তোমাকে স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমাদের অবস্থান ভেক্টর বা আমাদের সরণ ভেক্টর বের করার সূত্র হচ্ছে আমরা x2 - x1 i প্লাস y2 - y1 j প্লাস z2 - z1 k। এটা হচ্ছে যদি তোমাকে স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে সরণ ভেক্টর বের করার সূত্র। তো চলো বসাই দাও। x2 কত? দেখো তো 1 - -2, তার মানে আমি বলতে পারি এখানে কি হচ্ছে 1 + 2, তাহলে এখানে কি আছে 3i। বুঝতে পারছো? x2 - x1, দেখো x2 - x1 মাইনাস প্লাস হয়ে গেল। এবার দেখো আমরা আসি এখানে y2। তো y2 এখানে কত? দেখো তো -3 এখানে দেখো -3, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের? -3, এখানে -3 মানে কত? -6 j। দেন যদি আসো z এর ক্ষেত্রে, দেখো এখানে z2, এখানে কত? z1, 4 - 5, তার মানে কত? এখানে -k। তো এটাই আমাদের আলটিমেটলি তোমাকে বের করতে বলছে। তো এটাই হচ্ছে আমাদের সেই সরণ ভেক্টর বা মধ্যবর্তী দূরত্ব। এবার তোমাকে যদি মান চাইতো, যদি তোমাকে মান চাইতো, তাহলে মান চাইলে আমরা কি করতাম? মান চাইলে এটা √, দেখো 3² + 6² প্লাস হচ্ছে 1²। তো এখানে কি হতো? দেখো তো √9 + 36 যোগ হচ্ছে 1, তার মানে আমরা বলছি 10, এখানে 46, √46 হতো মান। যদি তোমাকে দূরত্বের মান চাইতো তাহলে এরকম অপশন দেওয়া থাকতো বের করতে। আর যেহেতু ভেক্টর ফর্মে চাইছে, সংযোগকারী ভেক্টর চাইছে, তো এটা এতটুকুই হচ্ছে অ্যান্সার, এতটুকুই আমাদের অ্যান্সার। তো এটা কই আছে? দেখো তো 3i - 6j, 3i - 6j - k, এটা দেওয়া আছে বি নাম্বার। তো এইভাবে আমাদের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর, এগুলো আমরা বের করব, ঠিক আছে? চলো নেক্সট আসো। তো নেক্সট হচ্ছে আমাদের একক ভেক্টর থেকে একটা প্রশ্ন আসছে। তোমাকে এই প্রশ্নটা খুলনা ইউনিভার্সিটি 25-26 সেশনে আসছে। তো খুলনা ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন দেয়। দেখতে পাচ্ছ এখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। এবার বলছে তোমাকে a + b এবং a - b উভয় দিকে একটা লম্ব একক ভেক্টর, ঠিক আছে? কি বলছে? a + b এবং a - b উভয়ের উপর লম্ব একক ভেক্টর তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা জানি কি, যদি a ও b দুইটা ভেক্টর হয়, ঠিক আছে, a ও b দুইটা ভেক্টর হলে এর উভয়ের উপর লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর ইটা হলে, এই ইটা সমান আমরা কি জানি? ইটা সমান জানি হচ্ছে উপরে কি করব? ক্রস গুণ করব, এ ও বি এর ক্রস গুণ করব এবং নিচে হবে এ ও বি এর ক্রস গুণের মান, এবং এদের দিকটা উপরে হইতে পারে নিচেও হইতে পারে লম্ব বরাবর। তার জন্য আমরা প্লাস মাইনাস ইউজ করি, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা ভেক্টর আগে প্রকাশ করতে হবে। দেখো a + b বের করতে হবে, a - b বের করতে হবে। এরপর যে দুইটা ভেক্টর পাবো, ওই দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। তার মানে তোমাকে দুইটা ভেক্টর বের করার পরে ক্রস গুণ করবা, তারপর ক্রস গুণের মান দিয়ে ভাগ করলে হয়ে যাবে। কারণ আমরা কি জানি, ক্রস গুণ করলে কি পাওয়া যায়? ক্রস গুণ করলে দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর পাওয়া যায়, লম্ব ভেক্টর। আর কোন একটা ভেক্টরকে তুমি যদি তার মান দিয়ে ভাগ করো তাহলে কি পাবে? লম্ব একক ভেক্টর, মানে একক ভেক্টর। যেহেতু লম্ব ভেক্টর, তাহলে কি হচ্ছে? এর যে একক ভেক্টর সেটা কি হবে? লম্ব একক ভেক্টর। তো লম্ব ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে লম্ব একক ভেক্টর পাওয়া যায়। এটাই মূলত দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। তাহলে চলো আমরা প্রথমে a + b এবং a - b বের করি। তো দেখো এখানে a + b ভেক্টর, এটা সমান কত আসছে? a ভেক্টরের যে
আই জে কে, এখানে আই জে কে, এগুলা কি করব, সবগুলা যোগ করব। তো দেখো এখানে আই একটা, এখানে একটা, তার মানে এখানে করলো 2i থাকে। এবার দেখো জে 2j, তার মানে এখানে কত পেলাম, 3j পাইলাম, ঠিক আছে। এবার দেখো কে একটা কে, তার মানে এখানে কত পেলাম, 4k, ঠিক আছে, 4k। এটা গেল আমাদের a প্লাস বি। এরপর আমাদের কি করতে হবে, a মাইনাস বি, এ থেকে বি বাদ দিতে হবে, এ থেকে বি বাদ দিতে হবে। তাহলে দেখো i মাইনাস আই, তার মানে কত, 0। তাহলে এখানে 0i দিলাম, সহগটা আমাদের কাজে লাগবে। দেন আসো জে এর সহগে যাও, তাহলে এখানে জে আছে, এখানে মাইনাস 2j আছে, জে মাইনাস 2j, তার মানে কি পাচ্ছি, মাইনাস জে পাচ্ছি। এবার আসো কে এর ক্ষেত্রে, এখানে কে আছে, এখানে প্লাস 3k আছে, কে মাইনাস 3k, তার মানে কি মাইনাস 2k, তাহলে এখানে কি হলো, মাইনাস 2k। তো এটা আসি বুঝতে পারছো আশা করি, a প্লাস বি এবং a মাইনাস বি আমরা পেয়ে গেলাম। এবার এই দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, তাহলে আমার কি এই দুইটার ক্রস গুণটা লাগবে, এই দুইটার ক্রস গুণটা লাগবে, ঠিক আছে। তাহলে চলো এই পাশে আমরা এই দুইটার ক্রস গুণটা বের করে ফেলি। তাহলে আমরা কি করব, a ভেক্টর প্লাস বি ভেক্টর এইটা এবং a ভেক্টর মাইনাস বি ভেক্টর এদের ক্রস গুণটা বের করব। তাহলে দেখো ক্রস গুণ বের করার শর্ত কি, প্রথমে আমরা i নিব, তারপর j নিব, তারপর k নিব, এরপরে সহগগুলা বসাবো। কার সহগ, প্রথমে যেটা আছে ওইটা প্রথম রো এবং দ্বিতীয়তে যেটা আছে এটা দ্বিতীয় রো। ক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রথমে কে আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিক চেঞ্জ হলে মাইনাস আসবে কিন্তু, কারণ বিনিময় সূত্র ক্রস গুণ কিন্তু মানে না। দেখো a প্লাস বি এর ক্ষেত্রে i j k সহগগুলা বসাই দাও, তাহলে এখানে 2 থাকলো, এখানে 3 থাকলো, এখানে দেখো 4। দেন আমরা যদি a মাইনাস বি তে আসি তাহলে কি থাকছে, 0, এখানে 0, এখানে -1, এখানে দেখো -2। ওকে, এটা আমরা পাইলাম। তো এবার আমরা ক্রস গুণনের মানটা বের করে ফেলি, i নিলাম। তাহলে আমরা ক্রস গুণনের নিয়ম কি জানি, যে i j k, এই যে প্রথম সারি, এই সারির সাপেক্ষে আমরা কি করব, বিস্তার করব, ওই যে ম্যাট্রিক্স নির্ণয় যে আমরা করছিলাম। তাহলে যদি i নেই, তাহলে i এর সারি কলাম বাদ, তাহলে সারি কলাম যদি বাদ দাও তাহলে কি থাকলো, দেখো তো 3 4 -1 না, তাহলে আর গুণ করবে, এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তাহলে 3 সাথে -2 গুণ হবে, তাহলে কি থাকলো, -6 থাকলো, ঠিক আছে, -6 থাকলো। আর দেখো মাইনাসে প্লাসে মাইনাসে কত, -4, আর সূত্রের সামনে আছে মাইনাস। তো আমরা দেখো মাইনাস এখানে এক লাইন করি যেন তোমার সুবিধা হয় বুঝতে, এটা গেল। এবার দেখো সূত্রে তুমি এখানে মাইনাস দিবা, মাইনাস জে দিবা, তাহলে মাইনাস জে যদি হয় তাহলে জে এর সারি এবং কলাম বাদ, তাহলে কি 2 0 আর 4 -2 থাকলো, তাহলে 2 এর সাথে -2 গুণ করলে কত হবে, -4 থাকবে এখানে, এবং 0 এর সাথে 4 গুণ করলে কত হবে, -0। এটা গেল। এরপর আমরা কে এর ক্ষেত্রে আসি, কে একক ভেক্টর, তাহলে দেখো কে সারি কলাম বাদ, তাহলে কে সারি কলাম যদি বাদ যায় তাহলে কি 2 0 3 -1 থাকলো, তাহলে 2 -1 এখানে পাবো কি -2 আর 0 3, তাহলে এটা কত হলো, -0। এবার আমরা দেখো ক্রস গুণটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে দেখো -6 -7 যে প্লাস -6 প্লাস 4 মানে কি, এখানে -2i আমরা পাবো। দেন এখানে আসো -7 কি প্লাস হয়ে গেল, প্লাস 4j আমরা পাবো। এখানে আছে মাইনাসে প্লাস মাইনাসে -2k আমরা পাবো। আমাদের ক্রস গুণটা কিন্তু পেয়ে গেলাম। তো যদি আমাকে বলতো লম্ব ভেক্টর, এটা কি পাইলাম, এটা কিন্তু আমরা পাইলাম কি বলতো, এটা পাইছি হচ্ছে আমরা লম্ব ভেক্টর, এটা পাইছি কি বলতো, লম্ব ভেক্টর। যদি তোমাকে বলতো যে লম্ব ভেক্টর বের করো, তো তুমি জাস্ট ক্রস গুণ বের করলে তোমাকে লম্ব ভেক্টরটা তুমি কিন্তু পাইতা। এবার এইটার মান দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, লম্ব একক ভেক্টর, ঠিক আছে, লম্ব একক ভেক্টর। অতএব আমরা এটার মানটা আগে বের করবো, ঠিক আছে। তো মানটা বের করো, তাহলে মানটা কি হবে, a প্লাস বি ক্রস a মাইনাস বি, এদের মান। তাহলে মানটা বের করো, মানটা কি হচ্ছে, √i এর সহগ স্কয়ার, তাহলে 2 এর পরিষ্কার কত 4 থাকে, আর j এর সহগ স্কয়ার মানে কত 16, k এর সহগ স্কয়ার এখানে কত আবার 4 পাইলাম। তাহলে দেখো 8 আর 16 যোগ করলে কত, এখানে 24, তাহলে √24। তাহলে এটাকে লেখা যায় দেখো 4 গুণন 6, তাহলে 4 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 কে রুট করলে কত থাকে, 2 থাকে না, 2 বাইরে চলে আসলো, 2√6, এটা হচ্ছে আমাদের ক্রস গুণনের মান। তাহলে অতএব আমাদের লম্ব একক ভেক্টর, অতএব আমাদের লম্ব একক ভেক্টর, যেটা আমাদের বের করব সেটা কত হবে, সেটা হবে দেখো প্লাস মাইনাস, উপরে হবে কি a প্লাস b এদের ক্রস গুণ ডিভাইড বাই এদের মান, ক্রস গুণের মান, ঠিক আছে। এবার বসায় দাও, যদি বসায় দাও প্লাস মাইনাস, দেখো উপরে ভেক্টরটা কি হবে, ক্রস গুণনের যে পাইছি যে ভেক্টরটা, সেটা দেখো -2i প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে 2k ডিভাইড বাই নিচে কত আসে 2√6। দেখো উপরে যদি 2 কমন নাও, নিচে 2 আছে, 2 দিয়ে কাটা যাবে, তাহলে আমাদের কি আসছে, যদি উপরে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার -i, তারপর হচ্ছে প্লাস 2j মাইনাস k ডিভাইড বাই √6। তো এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটা অপশন আছে, তো এখানে উত্তর দুইটা হবে। দেখো তুমি যদি প্লাস ধরো তাহলে কি -i প্লাস 2j মাইনাস k আসে, তাহলে -i প্লাস 2j মাইনাস k বাই √2, এটা উত্তর হচ্ছে। এবং তুমি যদি মাইনাসের পার্টটা নাও তাহলে মাইনাস দিয়ে উপরে গুণ হবে,
তাহলে প্লাস আই মাইনাস টু জে প্লাস কে, তাহলে প্লাস আই মাইনাস টু জে এরকম একটা অপশন আসবে। দেখো প্লাস আই মাইনাস টু জে এরকম একটা অপশন আসবে, তো এই যে এটা আর কি ডি নাম্বারটা প্লাস আই প্লাস টু জে এরকম, তাহলে ডি নাম্বারটাও কিন্তু উত্তর হয়। ঠিক আছে, তাহলে আমরা প্লাস মাইনাসের জন্য দুইটা উত্তর পাবো, একটা প্লাস ধরে পাবো, একটা মাইনাস ধরে পাবো। ওকে, আচ্ছা এটা মনে হয় নাই, ও সরি, এই যে তোমার সি নাম্বারটা উত্তর হবে, সি নাম্বারটা। হ্যাঁ, সি নাম্বারটা আমাদের শর্তের সাথে মিলতেছে, এটা আর এটা। ঠিক আছে, একটা প্লাস ধরে একটা মাইনাস ধরে, তো প্লাস ধরে হচ্ছে উপরেরটা এবং মাইনাস ধরে হচ্ছে নিচেরটা। তো এইভাবে মূলত আমাদের লম্ব একক ভেক্টর তোমাদের বের করতে হবে। কনসেপ্টটা মাথায় রাখলা, টাইপটা কি, টাইপটা হচ্ছে লম্ব একক ভেক্টর। তো যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণ বের করলে আমরা লম্ব ভেক্টরটা পাবো, আর ওই ক্রস গুণের মান দিয়ে যদি ভাগ করি তাহলে কি লম্ব একক ভেক্টর পাবো। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার আসো আবার একটা দেখো, এটা কোথায় আসে, কুমিল্লা ইউনিভার্সিটি 25-26 আসা একটা প্রশ্ন। তো বলছে মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। যেমন দেখো এ যদি একটা ভেক্টর হয় তাহলে এর মানটা কি হবে, এর মান হচ্ছে কত, মান হচ্ছে আমরা মডুলাস অফ এ এটা দ্বারা বোঝাই। ঠিক আছে, তাহলে এটার কোন একটা ভেক্টরকে তার এই মানটা কি অবশ্যই শূন্য হওয়া যাবে না। ঠিক আছে, তার মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, একক ভেক্টর পাবো। তার দিকে তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এ এর দিকে, এর দিকে বা অনেক সময় তোমাকে সমান্তরালে উল্লেখ থাকে, এর দিকে বা সমান্তরালে মানে দিকটা সেম, সমান্তরালে একক ভেক্টর, একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর। যদি তোমাকে লব্ধির কথা বলে, যদি বলে লব্ধির একক ভেক্টর, লব্ধি মানে কি এ প্লাস বি না, এ প্লাস বি, তো এ প্লাস বি এর মান দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে কি পাবা, তাহলে পাবা হচ্ছে লব্ধির দিকে একক ভেক্টর। তাহলে কি পাবা, লব্ধির দিকে, লব্ধির দিকে একক ভেক্টর। তোমাকে অনেক সময় দেওয়া থাকবে, ঠিক আছে, দুইটা ভেক্টর দেওয়া থাকবে এ আর বি, এ আর বি থেকে বললো যে এদের লব্ধি একক ভেক্টর, লব্ধির দিকে একক ভেক্টর বের করো। তখন কি লব্ধি মানে কি, দুইটা ভেক্টর তুমি যোগ করে দিবা, আয়ের শক যে শক কে শক, এ প্লাস বি ভেক্টর ফর্মে থাকবে, এ প্লাস বি করবা আর নিচে এ প্লাস বি এর মান দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি লব্ধির দিকে একক ভেক্টর পেয়ে যাবে। এরকম প্রশ্ন কিন্তু আসে, তাহলে অ্যানসারটা কি এখানে হচ্ছে একক ভেক্টর। এবার নেক্সট টাইপটা হচ্ছে লব্ধি। তো লব্ধি সংক্রান্ত প্রশ্ন আমাদের এটা থিওরি প্রশ্ন আসছে, দেখো অনেক জায়গাতে ঢাবিতে কিন্তু আসছিল এই থিওরি প্রশ্নটা 25-26 অর্থাৎ গত বছর ঢাবিতে সহজ একটা প্রশ্ন ছিল। এরপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 25-26 এর প্রশ্ন আসছে, হাজী দানেশে আসছে, রাবিতে আসছে, মানে এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আসলে সব জায়গাতেই আসছে, সকল ইউনিভার্সিটি আসছে। তো এটা আমরা জানি, যদি এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি আলফার মান তোমার 90 ডিগ্রি হয়, আলফা মান যদি 90 ডিগ্রি হয়, তখন তোমার এদের যে লব্ধি, ঠিক আছে, যোগফল বা সমষ্টি, তো এটার মানও তোমার হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং a মাইনাস b এটার ভ্যালু তোমার হবে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম হয়ে যায়। মানে যেটা যদি যোগ করো, ইকুয়াল যদি করে দাও, ইকুয়াল যদি করে দাও তাহলে তোমার কিন্তু এরকম ভ্যালু আসে, কারণ এখানে cos থাকবে, cos থাকবে, তো cos 90 ডিগ্রি, দেখো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান কিন্তু 0। ঠিক আছে, cos 90 ডিগ্রি মান কত, 0। তখন কিন্তু এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দুইটা কখন সমান হবে, দুইটা কখন সমান হবে, এটা সমান হবে যখন এদের মধ্যবর্তী কোণ, যখন এদের মধ্যবর্তী কোণ কত বলতো 90 ডিগ্রি, এবং দুইটা ভেক্টর সমান, দুইটা ভেক্টর সমান, এবং এদের লব্ধি, এবং লব্ধি আর, এবং লব্ধি আর এটা যে কোনো একটা ভেক্টরের সমান যদি এরকম দেওয়া থাকে, তাহলে এদের যে মধ্যবর্তী কোণ সেটা কত হয়, 120 ডিগ্রি। এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় আসে। অথবা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি দেওয়া আছে, দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে লব্ধিটাও কি হবে, যে কোনো একটা সমান, মানে এখানে ঘটনা ঘটবে হচ্ছে p ইকুয়াল কিউ ইকুয়াল হচ্ছে r। ঠিক আছে, এই ঘটনাটা তোমার ঘটে। আচ্ছা নেক্সট আসো, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। তো থিটার মান কত হলে, এটা উপাংশ থেকে আসা প্রশ্ন, হাজী দানেশে আসছে 25-26-এ। তো থিটার মান কত হলে একটি ভেক্টর x ও y অক্ষের উপাংশের মান সমান হবে। তাহলে x অক্ষ দিকে উপাংশ যদি আমরা একটা ভেক্টর p ধরি, সাপোজ একটা ভেক্টর আমরা p ধরলাম, ঠিক আছে, একটা ভেক্টর মনে করো p, তাহলে এর x অক্ষ বরাবর যে উপাংশ এটা কত, px, এটা আমাদের থিটা কোণ ধরলাম, এবং এটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর উপাংশ। তাহলে দেখো আমাদের বলছে x ও y অক্ষের উপাংশ সমান, তার মানে দেখো এখানে বলছে p অফ x ইকুয়াল টু কত হবে, p অফ y, দুইটা সমান হবে থিটার মান কত হলে। তাহলে আমরা জানি আনুভূমিক উপাংশ কত হয়, p cos থিটা, p cos থিটা, এবং অলম্ব দিকে উপাংশ কত হয়, p sin থিটা, p sin থিটা। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে sin থিটা ডিভাইড বাই cos থিটা এটা সমান কত, p বাই p, মানে এই পাশে তুমি 1 পাইলা, এর পাশে তোমার কত tan থিটা পাইলা। তাহলে থিটা এটা সমান কত হবে বলো তো, tan ইনভার্স 1, দ্যাট মিন্স 45 ডিগ্রি। অ্যানসার কত, 45 ডিগ্রি। খুবই সুন্দর একটা প্রশ্ন। তো দেখো আমরা যদি বলি যে মধ্যবর্তী কোণ, এই যে থিটার মানটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে উলম্ব উপাংশ এবং হচ্ছে আমাদের যে অনানুভূমিক উপাংশ এটা কি হবে, সমান হবে। নেক্সট আসো, পরবর্তী টাইপটা ছিল হচ্ছে, আচ্ছা তার আগে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, একটু বিরক্ত করবো। সেটা হচ্ছে তোমরা যারা রাবি সি এবং গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা,
তো আমার ক্লাসটা বুঝতে পারছো, তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়ের পড়ানো বুঝি, পাশাপাশি আমাদের আরো বেশ কিছু মেন্টর থাকবে, বায়োলজি ইনস্ট্রাক্টর থাকবে, ঠিক আছে, টোটাল গাইডলাইনে আমিই থাকবো মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো এখানে আমরা রাবি এবং গুচ্ছের জন্য ডেডিকেটেড, শুধুমাত্র রাবিকে যারা অ্যাড করতেছো বা গুচ্ছকে অ্যাড করতেছো তাদের জন্য ডেডিকেটেড একটা কোর্স, সেটা হচ্ছে রাবি প্লাস গুচ্ছ ডেডিকেটেড প্রিমিয়াম কোর্স আমরা লঞ্চ করেছি। এটা ক্লাস শুরু হবে আগামী 10 তারিখ থেকে। তো 5 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট অফার আছে। তো যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত নক দিবা, কারণ এখানে তোমার ক্লাস থাকবে সকল বিষয়ের উপরে, এক্সাম থাকবে সকল বিষয়ে, সাজেশন থাকবে সকল বিষয়ে। তো তুমি যদি অ্যাটলিস্ট আমাদের ক্লাসগুলো, আমাদের গাইডলাইনগুলো এবং এক্সামগুলো ভালো করে দিয়ে যাও, ইনশাআল্লাহ বাসায় বসে যদি একটু প্র্যাকটিস করো তোমার কিন্তু চান্স পাওয়ার মতো মার্ক তুমি ইনশাআল্লাহ এনশিওর করতে পারবা। এতটুকু তোমাকে এনশিওর করতে পারছি, যদি তুমি বাসায় পড়াশোনা করো, আমরা যা যা দিব সেগুলো তুমি যদি মেনটেন করতে পারো। এছাড়া তোমরা যারা চবিতে পরীক্ষা দিবা, চট্টগ্রাম ইউনিভার্সিটি কমিউনিটি ডেডিকেটেড আমাদের প্রিমিয়াম কোর্স লঞ্চ হয়ে গেছে, এটাও শুরু হবে আগামী 10 তারিখ থেকে। তো যারা চবিকে টার্গেট করতেছো, চবিতে পরীক্ষা দিবা, চবি যাদের ড্রিম, তাদের জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হচ্ছে, কারণ এখানে তুমি ক্লাস পাবা, সকল বিষয়ের এক্সাম পাবা, সাজেশন পাবা, প্রশ্ন পিডিএফ পাবা, যেগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে ভর্তি পরীক্ষাতে। তো দুইটা কোর্সে আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে। তো ভর্তি হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে তোমাকে নক দিতে হবে, তাহলে ডিটেলসটা তোমাদের জানাই দেবো। ওকে, আচ্ছা, এটা পিডিএফটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি নিতে পারবা নাম্বারটা। আচ্ছা আসো পরবর্তী প্রশ্নে চলে যাই। আপেক্ষিক বেগ এই টাইপ থেকে প্রশ্ন আসছে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে 25-26-এ, তার আগের বছর রাবিতে আসছিল, তার আগের বছর রাবিতে 24-25-এ কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 24-25 আসছিল রাবিতে, দেখো পরের বছর জাবিতে চলে আসছে। এই জন্য আমরা বলি যে ভার্সিটি ইউনিটের প্রশ্নগুলো তুমি সলভ করো, কারণ দেখা যায় একটা প্রশ্ন জাবিতে আসছে, ওইটা আবার রাবিতে চলে আসছে, অথবা দেখা যায় আবার গুচ্ছতে চলে আসছে, এভাবে কিন্তু প্রশ্নগুলো ঘুরে, কারণ টাইপটা ভাই সেম থাকে, হয়তো প্রশ্নের ভাষাটা একটু ঘুরাই দেয়, ঠিক আছে, টাইপটা সেম থাকে। তো দেখো বৃষ্টি উলম্ব দিকে 3 মিটার পার সেকেন্ড থেকে পড়ছে, বাতাস উত্তর থেকে দক্ষিণে 3 মিটার পার সেকেন্ড থেকে বইছে। আচ্ছা, খুব ভালো কথা। ছাতা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ধরে চলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ট্যান থিটা, এটা সমান কি জানি, ট্যান থিটা এটা সমান তুমি জানো হচ্ছে, উপরে লিখবা হচ্ছে লোকের বেগ, উপরে হবে কি লোকের বেগ বা ব্যক্তির বেগ, ঠিক আছে, লোকের বেগ, নিচে হবে কি বলতো বৃষ্টির বেগ, নিচে হবে কি বৃষ্টির বেগ। ওকে, তাহলে এখানে মানগুলো বসায় দাও। দেখো ট্যান থিটা এটা সমান কত, লোকের বেগ বা মানুষটা যে যাচ্ছে সেটা কত, বরাবর 3 বেগে বইছে। দেখো এই বৃষ্টি উলম্ব নিচে এত মিটার বেগে পড়ছে, বাতাস উত্তর থেকে এত, এই কি ব্যাপার। আচ্ছা, এখানে তোমার হচ্ছে মূলত বাতাস আর বোঝাচ্ছে, বাতাসটাই বোঝাচ্ছে। তো আমরা নিচে হলো বৃষ্টির বেগ বসাবো, উপরে বসাবো হচ্ছে তোমার হচ্ছে কি বলে বাতাসের বেগটা বসাবো, ঠিক আছে। তো লোক যেহেতু নাই, তাহলে আমরা বাতাসটা বসাবো এখানে, আর বৃষ্টির বেগটা সবসময় নিচে থাকবে, ঠিক আছে। তাহলে বৃষ্টি কত, বৃষ্টি উলম্ব হবে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ে, তাহলে নিচে হবে 3, আর বাতাস যাচ্ছে যেহেতু এটাই আমরা বেগ ব্যক্তি হিসেবে নিয়ে নিব, তো এটা কত √3, ঠিক আছে। তো থিটা এটা সমান কত হবে tan ইনভার্স, দেখো 1/√3 আসে, যেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমাকে 30 ডিগ্রি কোণে ছাড়া ধরতে হবে, ঠিক আছে, 30 ডিগ্রি কোণে ছাড়া ধরতে হবে। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, ঠিক আছে। তো এখান থেকে অনেক সময় তোমাকে বলে যে লোকের বেগ কত বের করো বা বৃষ্টির বেগ কত বের করো, তোমাকে থিটা দেওয়া থাকে যে এত ডিগ্রি কোণে ছাড়া ধরতে হবে, বা উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, তো থিটার মান তোমাকে দেওয়া থাকবে, ওইখান থেকে লোকের বেগ বা বৃষ্টির বেগ এটাও তোমাকে বের করে দিতে পারে। দেখো কনসেপ্টটা সেম, এখানে থিটা দিতে পারে, থিটা বের করতে বলতে পারে, লোকের বেগ বের করতে বলে, বা বৃষ্টির বেগ বের করতে বলতে পারে। একটা সূত্র থেকে কি কি আসতে পারে সেটা তোমাকে গেস করতে হবে। নেক্সট আসো, এখানে তোমাকে বলছে একটি ভেক্টর দেওয়া আছে। তো দেখো একটি ভেক্টর আর এবং এর একটা একক ভেক্টর, সেটা হচ্ছে আর ক্যাপ, এর স্কেলার গুণফল কত। তাহলে দেখো এটা হচ্ছে আর ভেক্টর, আর আর ক্যাপ এটা কি আর এর একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কই পাবো, একটা ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি, তাই না, তাহলে যে ভেক্টরটা পাবো ওইটার ডট গুণ তোমাকে বের করতে বলছে। তাহলে মেনলি এখানে বলছে যে আর ভেক্টর ডট হচ্ছে আর ক্যাপ, এটা ইকুয়াল টু হোয়াট, আর ক্যাপটাকে আর এর একক ভেক্টর। তাহলে দেখো আমরা আর ক্যাপটাকে নির্ণয় করি, আর ক্যাপ, তো আর ক্যাপ এটা কত, এই যে আর ভেক্টর ডিভাইড বাই এর মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আর অবস্থান ভেক্টর কই আছে, এই যে 5i প্লাস দেখো 2j প্লাস দেখো এখানে 3k, এটা আমাদের দেওয়া আছে। আর ডিভাইড আমরা কি করব, নিচে এর মান দিয়ে ভাগ করব, i এর সহগ স্কয়ার মানে 25, j এর সহগ স্কয়ার মানে 4, এখানে হচ্ছে 9। তাহলে দেখো এখানে কত আসতেছে আমাদের 38 আসতেছে। তাহলে 5i প্লাস দেখো 2j প্লাস হচ্ছে 3k, ওকে, ডিভাইডেড √38। এখানে ভাষাটা কঠিন বাট প্রশ্নটা কিন্তু সহজ, ঠিক আছে। ভাষাটা বুঝতে পারলে তুমি অ্যানসার করে আসতে হবে। এটা কোথায় আসছে, জগন্নাথ ইউনিভার্সিটি আসছে 25-26 সেশনে, ওকে। তাহলে দেখো অতএব আমাদের বের করতে বলছে কি আর ভেক্টর ডট হচ্ছে আর ক্যাপ ভেক্টর। তাহলে বসায় দাও, আর ভেক্টর কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে 5i প্লাস হচ্ছে 2j প্লাস 3k, এটা দেওয়া আছে আর ভেক্টর, তার সাথে আর ডট আর ক্যাপ যেটা এটা ডট গুণ করতে হবে। দেখো 5i
প্লাস 2j প্লাস হচ্ছে 3k, ঠিক আছে, ডিভাইড বাই রুট ওভার 38। তো এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা আমরা সামনে নিয়ে চলে আসলাম 1 বাই রুট ওভার 38। তো এবার আমরা i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে গুণ করব। 5 × 5 25, 2 × 2 4, 3 × 3 9। তাহলে দেখো এখানে আমরা 38 পাচ্ছি। তাহলে 1 বাই 38 ইন্টু এই যে 38, তাহলে এটা কাটাকাটি করলে তুমি এখানে পাবা কি বলতো, রুট ওভার 38, রুট ওভার 38। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের রুট ওভার 38 এটা। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু খুবই ইজি, জাস্ট ধরতে হবে তোমাকে। কি বলছে? আর ভেক্টর এবং আর এর একক ভেক্টর দুইটার স্কেলার গুণফল। তাহলে আর ক্যাপটা বের করছি, বের করে আমরা আর ভেক্টরের সাথে ডট গুণ করে দিছি। নেক্সট আসো, তোমাকে বলছে ডট গুণ থেকে আরেকটা টাইপ, সেটা হচ্ছে লম্ব হলে মেবি। আচ্ছা, ফার্স্টে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে। দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে, এ দেওয়া আছে, a1 দেওয়া আছে, a2 দেওয়া আছে, a3 দেওয়া আছে। ওকে, এবার তোমাকে বলছে a1 ডট a2 প্লাস a3, তার মানে a2 আর a3 দুইটা যোগ করতে হবে। দেখো এই যে a2 প্লাস a3, মূলত এখানে বলছে a1 এর সাথে ডট করতে হবে কার? a2 প্লাস a3। তো তোমার কাজ কি? a2 প্লাস a3 বের করা, তার সাথে a1 কি করা? ডট গুণ করা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব? a2 প্লাস a3 বের করে ফেলি। তাহলে দেখো আমরা একবারই করে ফেলি। তাহলে আমাদের দেখো এখানে অতএব দেখো এখানে a1 ডট, তাহলে a1 কত আসছে দেখো তো, a1 হচ্ছে এই যে -3i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 2k, এটা থাকলো। এর সাথে ডট করব, আমরা আগে যোগ করে নেব এখানে, ঠিক আছে। তো দেখো কি করব, a2 প্লাস a3 এখানে লিখি একবার, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 3i প্লাস হচ্ছে 3j প্লাস 2k। ওকে, এটা গেল কি আমাদের a2, না ভুল করে ফেললাম, a1 এর মান বসাইছি। আচ্ছা দেখো এখানে কি আসে? -2i মাইনাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 2k, এটা কত? এটা হচ্ছে আমাদের a2 এর সাথে a3 যোগ করতে হবে। a3 কত? এখানে হচ্ছে 2i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে k। তো আমরা আরেকটা লাইন করব, আরেকটা লাইন করলে আমাদের জন্য ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে বসাই দিই। এখানে তোমার থাকলো কত? -3i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 2k, এটা আমাদের থাকলো, ঠিক আছে। এটা আমাদের কনস্ট্যান্ট থাকলো, আমরা এটার পাস পরের লাইনে করব। এবার দেখো তুমি যোগ করো, i এর সাথে i যোগ করো, তাহলে 2i -2i প্লাস 2i 0 হয়ে গেল, -4j প্লাস 3j, তার মানে এখানে -j আমি পাবো। এবার k এর ক্ষেত্রে আসো, এখানে +2k, এখানে হচ্ছে +k, তার মানে এখানে কি পাবো? +3k পাবো। তো আমাদের কিন্তু এই পাশে যোগ শেষ। এবার আমরা ডট গুণ করে দেব। তো ডট গুণের নিয়ম কি ভাই? ডট গুণের নিয়ম হচ্ছে i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। যেহেতু এখানে i এর নাই, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে প্রথম পার্টটা 0, তাই আমরা j যাব +3j, এখানে হচ্ছে মাইনাস, তার মানে এখানে কি -3 আমরা পাচ্ছি। দেন দেখো এখানে +2k, এখানে +3k, গুণ করলে কত পাচ্ছি? 6, ঠিক আছে। তাহলে এখানে কত হলো? 3 হলো অ্যান্সার, যেটা দেওয়া আছে বি নম্বরে। তো এইভাবে প্রশ্ন থেকে ঘাবড়ানোর কিছু নাই, তুমি জাস্ট বুঝবা, ঠিক আছে, একটু বুঝবা যে কি দেওয়া আছে, তারপর দেখবা কনসেপ্টটা সহজ। টাইপটা সেম, দেখো ডট গুণ টাইপ থেকে আসছে, তো দুইটা ভেক্টর তুমি যোগ করতে পারবা না? দুইটা ভেক্টর যোগ করে অপরটার সাথে ডট গুণ, এটাই তো কথা। এত তো ঘাবড়ানোর কিছু নাই। সার্চ টেস্টটা প্রশ্ন, ঠিক আছে, একটু ঘুরাই দিবেই, ভাষাটা বুঝতে হবে। প্রশ্ন ধরতে পারলেই একদম দমদম করে সহজ করে আসতে পারবা। এবার আসো, এর মান কত হলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে? তো লম্ব হওয়ার শর্ত কি ভাই আমরা জানি। দেখো লম্ব হলে আমরা কি জানি যে ডট গুণনের মানটা কত? ডট গুণনের মানটা 0 হয়। পি ডট কিউ এটা সমান কত হবে? 0 হবে। তাহলে অতএব আমরা ডট গুণ করি। তো পি এর মান কত? দেখো তো 4i প্লাস হচ্ছে 2j মাইনাস হচ্ছে 3k ডট, এখানে কিউ এর মান কি দেওয়া আছে বলতো? ai দেওয়া আছে প্লাস 5j দেওয়া আছে প্লাস হচ্ছে 4k, এটা ডট গুণ ইকুয়াল কত হবে? 0 হবে। কেন? কারণ আমরা বলছি লম্ব হবে। তাহলে চলো এখানে i এর সাথে i গুণ করো, 4a, j এর সংখ্যা 2, এখানে 5, তার মানে কত? 10, k এর সংখ্যা -3, এখানে প্লাস -12, এটা ইকুয়াল 0। 4 এইটা ইকুয়াল কত হচ্ছে? দেখো -2 পেয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব a সমান কত? হাফ আসবে। দেখো 2/4 মানে কত? হাফ। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বারটা। নেক্সট আসো, m এর মান কত হলে এটা পরস্পর লম্ব হবে? এটাও তোমার আসছিল, তো এটা 24-25 আসা একটা প্রশ্ন, সেম কনসেপ্টের প্রশ্ন, তুমি এটা করবে। পি ডট কিউ এটা ইকুয়াল 0, হোমওয়ার্ক। নেক্সট আসো, আমাদের হচ্ছে ক্রস গুণ থেকে একটা প্রশ্ন আসছে। ক্রস গুণের টপিকটা এটি, কিন্তু এখানে দেখো সমান্তরাল যদি হয়, সমান্তরাল হলে, এখান থেকে সমান্তরাল হলে কিন্তু এখানে ক্রস গুণটা কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে। সমান্তরাল হলে কি হয়? ক্রস গুণটা 0 হয়ে যায়। কেন? কারণ সমান্তরাল হলে দেখো মধ্যবর্তী কোণ থিটা, এটা সমান কত? 0 ডিগ্রি।
এটা কত হয়ে যায় 0 ডিগ্রি। আর sin 0 ডিগ্রি মান কত? sin 0 ডিগ্রি মান আমাদের কত 0, কারণ a ক্রস b এটার মানে কত, a ক্রস b মানে কত এটা ab sin থিটা, থিটার মান 90 ডিগ্রি বসলে 0, তার মানে টোটালটা তো 0 হয়ে গেল। তো দেখো এবার হচ্ছে সমান্তরাল যদি হয়, এটার সহজ কনসেপ্টটা কি দেখো, a ইকুয়াল যদি তোমাকে দেওয়া থাকে a1 a1i প্লাস হচ্ছে b1j প্লাস হচ্ছে c1 কে এরকম দেওয়া থাকে, এবং b এটা সমান যদি তোমাকে দেওয়া থাকে হচ্ছে a2i প্লাস b2j প্লাস হচ্ছে c2 কে এরকম দেওয়া থাকে, সমান্তরাল হলে a ও b যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে i j k এদের সহগের অনুপাত সমান হবে। সহগের অনুপাত i এর সহগ কত, i এর সহগ বাই a1/a2 এদের অনুপাত ইকুয়াল j এর সহগদের অনুপাত b1/b2 ইকুয়াল k এর সহগদের অনুপাত c1/c2, এটা কি হবে সমান হবে। এটা হচ্ছে কই, এটা হচ্ছে আমাদের সমান্তরাল হলে শর্ত। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলো বসাও, এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে বসাও। অতএব আমরা a ও b এর ক্ষেত্রে যদি বলি a ও b এর জন্য এটা কি হচ্ছে, দেখো i এর সহগ কত, এখানে 1 এখানে হচ্ছে m, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে 1/m ইকুয়াল j এর সহগ কত, এখানে -3 এখানে হচ্ছে +6, তার মানে -3/6। এই দুইটা নিলে হবে, এই দুইটা নিলে হবে, যে কোনো দুইটা m এর সাথে বের করতে হবে না। তাহলে দেখো এখানে তুমি হচ্ছে 1/m এটা সমান কত আসছে, -12 আসছে, উল্টায় দাও, তার মানে m এর মান কত হবে, -2 আসবে, m এর মান কত আসবে, -2 আসবে। তাহলে -2 কই আছে, ডি নাম্বারে। ঠিক আছে, তো সমান্তরাল দেখো কত জায়গাতে আসছে, ছবিতে আসছে, কিন্তু ছবিতে 25-26 আসছে, রাবিতে 20-21 আসছিল, 19-20 আসছিল সেম প্রশ্ন, জাহাঙ্গীরনগরেও কিন্তু 16-17 আসছে। তো লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আসো, অবস্থান ভেক্টর তোমাকে দেওয়া আছে, এটা কার্ল বের করতে হবে। এটা আমরা কি ভেক্টর ক্যালকুলাসে চলে আসছি। ঠিক আছে, তো ভেক্টর ক্যালকুলাসে আসছি, তো অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটা কি করব, কার্ল বের করব। কার্ল বের করা খুবই সহজ, জাস্ট কি নেবলা, তো এই যে নেবলার সাথে কি করব, আমরা ক্রস গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো নেবলা ক্রস হচ্ছে আর, তাহলে সেম ভাবে এই যে উপর হবে কি i j, এখানে কি হবে k। ঠিক আছে, নেবলা আগে দেওয়া আছে, নেবলার মান কি, i এর জন্য কি এখানে ডেল বাই ডেল x থাকে, j এর জন্য ডেল বাই ডেল y থাকে, এবং k এর জন্য ডেল বাই ডেল z বসে। ঠিক আছে, এবার r এর মানগুলো বসাও, i এর সহগ কত x, y এর সহগ কত, j এর সহগ কত y, এবং k এর সহগ z। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, যে i নিব, তো i নিলে কি i সারি কলাম বাদ, তাহলে কি থাকলো দেখো তো, এই পার্টটা থাকলো, এর সাথে এটা গুণ, মাইনাস এর সাথে এটা গুণ, তাহলে আমরা কি পাবো এখানে ডেল বাই ডেল y z, z কে আর কি তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, এখানে যে চলক আছে এখানে সেম চলকই থাকতে হবে, যদি থাকে তবেই তুমি অন্তরীকরণ করতে পারবা, আর অন্য যে কোনো চলককে সে কি করবে, কনস্ট্যান্ট হিসেবে নেবে। তাহলে এখানে y আছে, এখানে z, তাহলে z টা কি ভেরিয়েবল না, এখানে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 0 আসে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা দেখো মাইনাস কি হবে, এই পার্টটা গেল, এবার কি এই সাথে, তাহলে ডেল বাই ডেল z y মাইনাস, এবার আমরা যে নেই, তাহলে যে সারি এবং কলাম বা, তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে ডেল বাই ডেল x এর সাথে কি আসবে, z আসবে, মাইনাস দেখো ডেল বাই ডেল এর সাথে এখানে x আসবে, ডেল বাই ডেল z এর সাথে কি আসলো, x আসলো। ঠিক আছে, এবার আমরা যদি k নেই, তাহলে k সারি কলাম বাদ, তাহলে থাকলো কি ডেল বাই ডেল x আর y, দেখো ডেল বাই ডেল x y মাইনাস, এখানে দেখো x আর ডেল বাই ডেল y, এটা হচ্ছে x। তো দেখো তো কি হচ্ছে ঘটনাটা, এখানে y আছে, এখানে z, তাহলে এটা 0 আসবে, এখানে z আছে, এখানে y, তাহলে এখানেও 0 আসবে। সেম ভাবে দেখো এখানে x আছে, এখানে z, এটা কনস্ট্যান্ট 0, এখানে z আছে, এখানে x, এটাও 0, এখানে x আছে, এখানে y, এটাও 0, এখানে y আছে, এটাও 0। তার মানে কি পার্শিয়াল ডেরিভেটিভে নিচে যেটা থাকবে, যার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করতেছো, ওইটা মাস্ট থাকতে হবে, যদি না থাকে বাকি জিনিসটাকে আমরা কি ধরি, কনস্ট্যান্ট ধরি। যেমন আমি যদি বলি দেখো ডেল বাই হচ্ছে ডেল x, এটার সমান কত, x স্কয়ার y। দেখো নরমালি আমি যদি ডিফারেন্সিয়েট করতাম, তাহলে কি এটাকে ইউ ভি ধরে করতাম, কারণ ইউ y ও তো একটা চলক, ওখানে dy dx আসতো, বাট এখানে কি ঘটনা ঘটবে, এখানে শুধুমাত্র x টাকেই পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে 2xy। এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে শুধুমাত্র যে চলক আছে ওইটাকেই তুমি ভেরিয়েবল ধরো, বাকি সবগুলোকে কনস্ট্যান্ট ধরবা, আর কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে কি হবে, 0 আসে। তাহলে এইগুলো সবগুলো দেখো 0 আসে, তাহলে অ্যান্সারটা কত, এখানে 0 আসবে, এটা কত, এই যে 0। ঠিক আছে, তো এইভাবে আমাদের কার্ল এটা বের করতে হবে। আর নেক্সট একটা আসছিল তোমার হচ্ছে গুচ্ছতে ডাইভারজেন্স থেকে, ডাইভারজেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডাইভারজেন্সটা রাবিতেও আসে, হ্যাঁ ডাইভারজেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, ডাইভারজেন্স পার্টটা। তাহলে দেখো এখানে আমাদের এফ দেওয়া আছে, বলছে এর ডাইভারজেন্স বের করো,
তো খুবই সহজ, আয়ের শখকে তুমি ডেল বাই ডেল এক্স, আয়ের শখ যেটা আছে না এটাকে তুমি ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, যে শখকে ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, এবং কে শখকে ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডাইভারজেন্স পেয়ে যাবা। ডাইভারজেন্স পেয়ে যাবা, ডাইভারজেন্সে কি আসবে, একটা স্কেলার মান আসবে, একটা স্কেলার মান আসবে, যেহেতু ডট গুণ একটা স্কেলার মান আসবে। অতএব অতএব ডাইভারজেন্স, ঠিক আছে, ডাইভারজেন্স তাহলে আমরা কি করব, নেবলা ডট হচ্ছে এফ, ডাইভারজেন্স বের করব। ঠিক আছে, এটা কি হয়, কি বললাম, আয়ের শখকে ডেল বাই ডেল এক্স, তাহলে ডেল বাই ডেল এক্স এটা কি হবে, আয়ের শখ দেখো 2x প্লাস ওয়াই, এটা গেল প্লাস ডেল বাই ডেল ওয়াই, এটা কি হবে, জে এর শখ x মাইনাস 3y। এরপরে দেখো ডেল বাই ডেল জেড, এটা কি হবে, কে এর শখ কত 4z। এবার এগুলাকে অন্তরীকরণ করো, x আছে তাহলে x চলককেই শুধু পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে 2x কে অন্তরীকরণ করলে কি হবে 2 পাবা, আর দেখো y কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 0 আসবে, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ কিছু আগে বুঝাইলাম। প্লাস দেখো এবার ডেল বাই ডেল ওয়াই আছে, তাহলে ভিতরে যে y আছে ওটাকে শুধু পরিবর্তন, বাকি সবগুলো কনস্ট্যান্ট, তাহলে x কে অন্তরীকরণ করলে পাবো 0 মাইনাস 3, এটা গেল। দেন আসো z এর ক্ষেত্রে, কেন 4z, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো 4, ক্যালকুলেশন করে ফেলো মান পাবা, তাহলে 4 আর 2 6, এখানে থাকলো 3, তাহলে অ্যানসার কত, অ্যানসার হচ্ছে 3 এই নাম্বারটা। তো এইভাবে আমরা খুব সহজে ডাইভারজেন্সটা বের করতে পারবো। জাস্ট আয়ের শখকে তুমি ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, জে এর শখে ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে, এবং কে এর শখে ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে। ওকে, আরেকটা ছিল হচ্ছে লাস্ট হচ্ছে নদী নৌকা, এটা রাবি 25-26 আসছে, যদিও নদী নৌকা থেকে আসে না। তো দুইটা জিনিস পাবা নদী নৌকাতে, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে, একটা আসবে কি ন্যূনতম দূরত্বে, ন্যূনতম দূরত্বে, আরেকটা থাকবে তোমার হচ্ছে ন্যূনতম সময়। ঠিক আছে, ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে বললে আমরা সোজাসুজি চলনা শুরু করবো, আর ন্যূনতম দূরত্ব বললে আলফা কোণে নির্ণয় করব, তাহলে আমরা ন্যূনতম দূরত্বে চাই পৌঁছাতে হবে। তো এই ক্ষেত্রে তোমার একটা প্রশ্ন আছে, সেটা আলফা, যে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, সেই ক্ষেত্রে কজ ইনভার্স এখানে তোমার মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, ইউ বাই ভি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখো সময় বের করতে বলছে তোমাকে, এই প্রশ্নে কি বলছে সময়, তো সময় মানে কি, সময় টি, এটা সময় আমরা কি জানি, তুমি যদি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করো, দূরত্বকে যদি তুমি বেগ দিয়ে ভাগ করো তাহলে কিন্তু সময় পেয়ে যাবা। ঠিক আছে, তো এখানে মূলত প্রস্থ বরাবর যেহেতু যাচ্ছে, তো এসটা হচ্ছে ডি, এসটা হচ্ছে ডি, কিন্তু তুমি যখন ন্যূনতম দূরত্বে যাবা তখন তোমার এরকম ভাবে যাত্রা শুরু করতে হবে। ঠিক আছে, কিন্তু যাবা তুমি এইভাবে, তো এই বরাবর তোমার একটা কি লব্ধি বেগ থাকবে, তাহলে লব্ধি বেগ এটা ডাব্লিউ সমান সমান কত আসছে, ডাব্লিউ সমান সমান হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভিটা হচ্ছে কি বলতো স্রোতের নৌকার বেগ, আর ইউটা হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, তো এখানে দেখো তোমাকে দেওয়া আছে এ আর বি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, তো এ মূলত ইউ আর বি হচ্ছে কি, বি হচ্ছে ভি। তাহলে এখানে আমরা যদি বলি, অতএব এখানে তোমার হচ্ছে যে বেগটা আছে, যে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি ভি, এটা সমান কি লিখতে পারি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাদের সময়টা কত হচ্ছে, সময় টি, এটা সমান কত আসছে, ডি ডিভাইড বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেহেতু বি আর এ দেওয়া আছে। তো এটা হচ্ছে ন্যূনতম সময়ে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে সময়, টি সমান কত হবে, রুট ওভার ডি ডিভাইড রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা গেল। আর ন্যূনতম সময় যদি বলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, লম্বভাবে কাজ করবো। ঠিক আছে, লম্বভাবে দিব, তাহলে এখানে টি এটা সমান কত আসে, মূলত ডি বাই ভি। ঠিক আছে, যে বেগে তুমি আর কি যাচ্ছ, বুঝতে পারছো। তো এরকমই মূলত প্রশ্নগুলো আসে। তো অ্যান্সার কত, এটা অ্যান্সার হচ্ছে ডি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেওয়া হচ্ছে এ নাম্বারে, এটা কিন্তু টোটালটার উপর রুট ওভার। ঠিক আছে, ডি ডিভাইড বাই টোটালটার উপর রুট ওভার, এটা হচ্ছে উত্তর। ওকে, তো এই ছিল মূলত আমাদের আজকের মতো ভেক্টর পার্টটার সলভ। তো এইভাবে পর্যায়ক্রমিক ভাবে বাকি চ্যাপ্টারগুলোও আসবে, তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে, তোমরা যদি রেসপন্স চাও, পড়া যদি বুঝো, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমি বাকি চ্যাপ্টারগুলো ইনশাআল্লাহ দেবো। তার আগে দেখো অ্যানাউন্সমেন্টটা তোমাদের দিছিলাম, আমি আরেকবার বলি, যারা রাবি এবং গুচ্ছিত ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি চলতেছে, এবং যারা চবিকতে পরীক্ষা দিবা তাদের জন্য চবিক ডেডিকেটেড প্রিমিয়াম কোর্সে ভর্তি চলতেছে। তো দুইটা কোর্সের ডিটেলসটা জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা, যেহেতু ডিসকাউন্ট অফার চলতেছে, তো ভর্তি হতে চাইলে ডিসকাউন্ট অফারে এখন ভর্তি হতে পারবা। ওকে, আর পরবর্তী কোন চ্যাপ্টার তুমি চাচ্ছ, কোন সাবজেক্টটা চাচ্ছ, এটা কমেন্ট করতে থাকো, আমরা সেই চ্যাপ্টার অনুযায়ী তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।